এই চক্রবর্তী চ্যাটার্জি বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাডিশন ব্রেক করেছে বিজেপি। মুর্মু, কিস্কু, লামা, তারপরে বর্মন, অধিকারী, মাঝি, বিভিন্ন প্রান্তিক যে সম্প্রদায় তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন। একেবারে কলিতা মাঝি কে? তোমার আমার বাড়িতে যেমন পরিযায়িকারা কাজ করেন, বাড়ি মানে উঠোন ঝাড় দেন, ঘর মোছেন, দৈনন্দিন কাজ করেন, কলিতা মাঝি হলো তার প্রতিনিধিত্ব করেন। তিনি পরিচায়িকা ছিলেন, আরএসএস এর ভাবনার মানুষ ছিলেন, আরএসএস তাকে প্রার্থী করেছে এবং শেষ বিচারে তিনি জয়ী হয়ে আজকে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এটা কোনোদিন বামেরা ভাবতে পেরেছে? আমি বাম নেতাদেরকে বলছি, সমাজের দুর্বলতর মানুষের কথা আপনারা বলেন, বা তৃণমূল কংগ্রেস কোনোদিন ভাবতে পেরেছে? তৃণমূল কংগ্রেসের তো মদন মিত্র বলেছিল আইপ্যাকে টাকা দিতে হয়, যত টাকা তত মন্ত্রিসভা স্থানের সম্ভাবনা, যত টাকা তত মন্ত্রিসভা স্থান। এটা তো তৃণমূলের বিধায়ক, আজকেও বিধায়ক মদন মিত্র বলেছিল আইপ্যাককে টাকা দিলে তার বিনিময়ে মন্ত্রিসভায় স্থান পাওয়া যায়। সজল ঘোষ যে মুখ, সেই সজল ঘোষকে কেন মন্ত্রিসভায় স্থান দেওয়া হলো না? এই মন্ত্রিসভা অন্য 50 বছরের যে মন্ত্রিসভা তার থেকে আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কলকাতা সেন্ট্রিক মন্ত্রিসভা ছিল, কলকাতা কেন্দ্রিক মন্ত্রিসভা ছিল, সেই ট্র্যাডিশনও ভাঙা হয়েছে। ব্রাহ্মণ্যবাদের বাইরে গিয়ে আবারও বলছি, এই মন্ত্রিসভায় ক্ষত্রিয় শূদ্রদের প্রবল উপস্থিতি। উত্তরবঙ্গের মানুষ হিসাবে প্রথমবার আমরা এই ব্যাপক সংখ্যক মন্ত্রী এখানে স্থান পেয়েছে। শুধু কোচবিহার জেলায় তিনজন। দেখো, বহু প্রতীক্ষিত মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটল। শুভেন্দু অধিকারী সমেত 5 জন মন্ত্রী যারা শপথ নিয়েছিলেন, তারপরে অনেকটা সময় অপেক্ষা আমরা করছিলাম এবং প্রত্যাশা করছিলাম কত দ্রুততার সাথে এই মন্ত্রিসভা গঠন হয়। আজকে সেই কাজ সম্পূর্ণ হলো। এই মন্ত্রিসভা অন্য 50 বছরের যে মন্ত্রিসভা তার থেকে আলাদা। এই মন্ত্রিসভা জেলা ভিত্তিক রিপ্রেজেন্টেশন নিশ্চিত করতে হবে, যেটা বাম আমলে ছিল, যে যদি 18টা জেলা হয় 18টা জেলার থেকে মন্ত্রী হতে হবে। বা তৃণমূলের আমলে দক্ষিণ কলকাতা সেন্ট্রিক মন্ত্রিসভা ছিল, তাহলে কোটা সিস্টেমের বাইরে, আবার মানে জেলা কোটা সিস্টেমের বাইরে মন্ত্রিসভা তৈরি হলো। আবার একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কলকাতা সেন্ট্রিক মন্ত্রিসভা ছিল, কলকাতা কেন্দ্রিক মন্ত্রিসভা ছিল, সেই ট্র্যাডিশনও ভাঙা হয়েছে। এই মন্ত্রিসভা আমায় যদি বলো এক কথায়, তাহলে বঞ্চিত, দীর্ঘদিনের বঞ্চিত উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব যেমন রয়েছে, উপযুক্ত প্রতিনিধিত্ব মানে উত্তরবঙ্গের মানুষ, আমরা উত্তরবঙ্গের মানুষ হিসাবে প্রথমবার আমরা এই ব্যাপক সংখ্যক মন্ত্রী এখানে স্থান পেয়েছে। শুধু কোচবিহার জেলায় তিনজন। আলিপুরদুয়ারে 5 জন বিধায়কের মধ্যে 3 জন বিধায়কই মন্ত্রী হয়েছে, তার মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রীও আছে। উত্তর দিনাজপুরের দার্জিলিং জেলাতে আনন্দময় বর্মন, শঙ্কর ঘোষ মন্ত্রী হয়েছেন, বিশাল লামা মন্ত্রী হয়েছেন আলিপুরদুয়ার কুমারগঞ্জ কালচিনি থেকে। এবং সবচেয়ে বড় কথা হলো মালদার থেকে জুয়েল মুর্মু মন্ত্রী হয়েছেন। উত্তরবঙ্গের অবহেলিত উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব যেমন হয়েছে, তেমনি ভাবে ঝাড়গ্রামে 4 জন এমএলএ এর মধ্যে 2 জন এমএলএ কিন্তু মন্ত্রিসভায় স্থান পেয়েছে ঝাড়গ্রামে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে ঢেলে মন্ত্রিসভায় স্থান পেয়েছে। মন্ত্রিসভা 3টে জেলা প্রতিনিধিত্ব এখনো নিশ্চিত হয়নি, বা এটা আমি বলছি যে ট্র্যাডিশন ব্রেক করা হয়েছে। জলপাইগুড়ি জেলা কোনো মন্ত্রী হয়নি, দক্ষিণ দিনাজপুর জেলার কোনো মন্ত্রী হয়নি, নদিয়া জেলাতে কোনো মন্ত্রী হয়নি। এই 3টে জেলা বাদ দিয়ে পশ্চিমবাংলার সমস্ত জেলার থেকেই মন্ত্রী হয়েছেন।
যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো যে সমাজের প্রান্তিক অঞ্চল উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব যেমন বেড়েছে, তেমনি বিভিন্ন প্রান্তিক সম্প্রদায়ের মানুষ, মন্ত্রিসভা মানেই তো মানে ভদ্রলোকদের মন্ত্রিসভা ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে বাদবাকি বেশিরভাগ মন্ত্রী ছিল হলো ভদ্রলোকের মন্ত্রী, মানে সব চ্যাটার্জি ব্যানার্জি চক্রবর্তীদের স্থান। সেখানে এবার বিজেপি সেই ট্র্যাডিশন ভেঙে মুর্মু, কিস্কু, লামা, তারপরে বর্মন, অধিকারী, মাঝি, বিভিন্ন প্রান্তিক যে সম্প্রদায় তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন। ভদ্রলোকের মন্ত্রিসভা থেকে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের মন্ত্রিসভা, ভদ্রলোকের মন্ত্রিসভা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে অরূপ বিশ্বাস থেকে শুরু করে সুব্রত মুখার্জি থেকে শুরু করে একের পর এক মন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায়, সব চট্টোপাধ্যায়, মুখার্জি, বন্দ্যোপাধ্যায়, এই চক্রবর্তী, চ্যাটার্জি, বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাডিশন ব্রেক করেছে বিজেপি। এটা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, কলকাতা সেন্ট্রিক মন্ত্রিসভা এবং চ্যাটার্জি ব্যানার্জিদের দিয়ে ভরিয়ে দেওয়া মন্ত্রিসভা, মিত্র, ঘোষ। এবারের মন্ত্রিসভা কিন্তু আমি তোমায় বলছি আরএসএস এর পুরো নিয়ন্ত্রণে মন্ত্রিসভা তৈরি হয়েছে। অবশ্যই শুভেন্দু অধিকারী এখানে সে ছিল, কিন্তু আরএসএস এর একটা বড় ভূমিকা ছিল, সেটা বোঝা যায়। একেবারে আনকোর আরএসএস থেকে প্রথমবার যারা বিধায়ক হয়েছেন, সেটা শ্রীরামপুরের বিধায়ক হতে পারেন, সেটা খড়দার বিধায়ক হতে পারেন, তাদেরকে যে স্থান দেওয়া হয়েছে, বা তোমার রায়গঞ্জের বিধায়ক হতে পারেন, এরকম কোর আরএসএস এর যারা বিধায়ক হয়েছেন থেকে তাদেরকে রাখা হয়েছে। তার মানে খুব পরিষ্কার তোমায় বলছি, এটা ব্রাহ্মণ্যবাদের বাইরে গিয়ে অব্রাহ্মণ্যদের প্রাধান্য আছে। ব্রাহ্মণ্যবাদের বাইরে গিয়ে আবারও বলছি, এই মন্ত্রিসভায় ক্ষত্রিয় শূদ্রদের প্রবল উপস্থিতি। ক্ষত্রিয়, শূদ্র, আদিবাসী, নেপালি। তুমি ধরো, আমি একটা উদাহরণ দিচ্ছি, রাজেশ মাহাতো গোপীবল্লভপুর থেকে জিতেছে, তাকে মন্ত্রিসভায় রাখা হয়েছে স্বাধীন পূর্ণমন্ত্রী হিসাবে। আবার কিস্কুকেও রাখা হয়েছে ঝাড়গ্রামের। উদ্দেশ্যটা কি? সাঁওতালদেরকেও রিপ্রেজেন্টেশনে আনলাম। আবার মানে মাহাতো সম্প্রদায়ে রাজেশ মাহাতো গেম চেঞ্জার ছিল এবার। যে মাহাতো সম্প্রদায়ের ভোট বিজেপি এবার সবটাই পেল। এটা তো কয়েকটা নির্বাচনে তৃণমূলের পক্ষে ছিল। মাহাতোদের সাথে অমিত শাহ সিদ্ধান্ত নিলেন, বৈঠক করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে মাহাতো সম্প্রদায়ের যে ভাষা, সেটা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। মাহাতোদের যে দাবি, সেটা মেনে নেওয়া হবে। তাই মাহাতোদের দাবি মানলে আবার সাঁওতালরা ক্ষোভ দেখাতে পারে, তাই সাঁওতালদেরও কিন্তু ওই একই জেলায় মন্ত্রিসভায় স্থান দেওয়া হলো। আবার উত্তরবঙ্গে ওরাও একটা গুরুত্বপূর্ণ আদিবাসী সম্প্রদায়, তাদেরকে স্থান দেওয়া হয়েছে। আবার বিশাল লামার মতন মানে কালচিনির বিধায়ক, তাকেও কিন্তু স্থান দেওয়া হয়েছে। যদি তুমি দেখো, উত্তরবঙ্গের সব মানে 30টা আসনের মধ্যে 28টা রাজবংশী আসন বিজেপি পেয়েছে। 30টার মধ্যে 28টা। তুমি প্রতিনিধিত্ব দেখো, মানে নিশীথ প্রামাণিক থেকে শুরু করে ওখানকার কোচবিহারের মানে নিশীথ প্রামাণিক হয়েছে। অন্যদিকে মালতীর আবার মতন আদিবাসী মানুষ কিন্তু ওখানে স্থান পেয়েছে। আবার তোমার গিয়ে দীপক বর্মন, রাজবংশী কমিউনিটির অন্যতম মুখ, তাকে যেমন স্থান দেওয়া হয়েছে। সব মিলে তুমি যদি আমায় বলো, তাহলে
পুরনো মানে 50 বছর যেভাবে মন্ত্রিসভা চলেছে ব্রাহ্মণ্যবাদের উপর অবলম্বন করে, কলকাতা সেন্ট্রিক, শহর সেন্ট্রিক, শুধু শিক্ষিত লোকদেরকে নিয়ে, সেখান থেকে কিন্তু মন্ত্রিসভার সেই ট্র্যাডিশন ভেঙেছে। এই মন্ত্রিসভা সমাজের প্রান্তিক এলাকা থেকে বিভিন্ন সামাজিক যে বর্গ তাদের প্রতিনিধিত্বকে নিশ্চিত করেছে। যেমন ধরো আউশগ্রাম থেকে জিতেছেন কলিতা মাঝি। তার জীবনটা কিন্তু একেবারেই সাধারণ। একেবারে কলিতা মাঝি কে? তোমার আমার বাড়িতে যেমন পরিযায়িকারা কাজ করেন, বাড়ি মানে উঠোন ঝাড় দেন, ঘর মোছেন, দৈনন্দিন কাজ করেন, কলিতা মাঝি হলো তার প্রতিনিধিত্ব করেন। তিনি পরিচায়িকা ছিলেন, আরএসএস এর ভাবনার মানুষ ছিলেন, আরএসএস তাকে প্রার্থী করেছে এবং শেষ বিচারে তিনি জয়ী হয়ে আজকে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এটা কোনোদিন বামেরা ভাবতে পেরেছে? আমি বাম নেতাদেরকে বলছি, সমাজের দুর্বলতর মানুষের কথা আপনারা বলেন, বা তৃণমূল কংগ্রেস কোনোদিন ভাবতে পেরেছে? তৃণমূল কংগ্রেসের তো মদন মিত্র বলেছিল আইপ্যাকে টাকা দিতে হয়, যত টাকা তত মন্ত্রিসভা স্থানের সম্ভাবনা, যত টাকা তত মন্ত্রিসভা স্থান। এটা তো তৃণমূলের বিধায়ক, আজকেও বিধায়ক মদন মিত্র বলেছিল আইপ্যাককে টাকা দিলে তার বিনিময়ে মন্ত্রিসভায় স্থান পাওয়া যায়। এখানে এমন একটা মন্ত্রিসভা তৈরি করলো বিজেপি সরকার, যে মন্ত্রিসভাতে আমি মনে করি যে সমাজের পিছিয়ে এলাকা যেমন প্রতিনিধিত্ব অনেক পরিমাণে বেড়েছে, তেমনি ভাবে বিভিন্ন যে সমাজের বর্গ আছে, বিশেষ করে পিছিয়ে থাকা আদিবাসী, তফসিলি জাতি, তারপরে তোমার গিয়ে ওবিসি সম্প্রদায়ের মানুষ, এদেরকে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। আবার একইভাবে যেহেতু এই মানে বহুদিন থেকে অবাঙালিরা বিজেপিকে ভোট দিচ্ছে এবং যথেষ্ট মানে 21-এ একটু কম দিলেও পরবর্তী সময় তাদের ভোট বাড়ছে, ফলে ব্যারাকপুরের অর্জুন সিং স্থান পেয়েছে অবাঙালি নেতা, মানে বলা যায় হিন্দি ভাষাভাষী নেতা, বা উত্তরপ্রদেশ বিহারের প্রতিনিধিত্ব করা নেতা। আবার একইভাবে হাওড়া উত্তর থেকে উমেশ রায় স্থান পেয়েছে। তার মানে অবাঙালি ভাষাভাষীদের প্রতিনিধিত্ব, যেমন করে আমি বললাম বিশাল লামা, অর্জুন সিং, উমেশ রায়, এদেরকে কিন্তু স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ অবাঙালি ভোটারদেরকে বার্তা দেওয়া হয়েছে যে বিজেপি তো তোমাদেরই লোক। আবার একইভাবে এই মন্ত্রিসভার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্সও আপনারা লক্ষ্য করবেন। চেক অ্যান্ড ব্যালেন্স কি? প্রত্যেক জায়গায় যেমন অগ্নিমিত্রা পাল, আমি একটা দুটো উদাহরণ দিই। আমি ধরুন পশ্চিম বর্ধমানে অগ্নিমিত্রা পালকে খুব গুরুত্বপূর্ণ ফেস করা হয়েছে। অগ্নিমিত্রা পালকে চেক করবার জন্য কিন্তু কুলটির বিধায়ককেও কিন্তু মন্ত্রিসভায় পূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। তাপস রায়, তৃণমূল কংগ্রেস থেকে আসা তাপস রায় যেমন স্থান পেয়েছে, আবার ঠিক আরএসএস এর পুরনো ভাবনার মানুষ স্বপন দাশগুপ্তও কলকাতায় স্থান পেয়েছে। জেলার পর জেলা আমি আপনাদেরকে বলতে পারি যে ক্রস চেক করার, অর্থাৎ তুমি স্বাধীন ভিন্ন দলের থেকে এসে তুমি শুধুমাত্র ঘুড়ি উড়াবে সেইটা কিন্তু হবে না, তোমার কিন্তু আরএসএস এর নিয়ন্ত্রণের থেকেই কাজ করতে হবে। এবং মন্ত্রিসভা সেই ক্রস চেকের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করেছে। ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে যে বীরভূমের 3 জন মন্ত্রী এমন হয়েছেন, তার মধ্যে আমি বলবো জগন্নাথ চট্টোপাধ্যায় ভীষণ রেশনাল চয়েস। তার কারণ হলো জগন্নাথ একজন রিপোর্টার হিসাবে বছরকে বছর প্রশাসনটাকে একদম গুলিয়ে খেয়েছে, ও প্রশাসনের আদ্য প্রান্ত জানে। ফলে জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ির বিধায়ক হিসাবে তিনি যে মন্ত্রিসভায় আসবেন আমরা সবাই বুঝতে পেরেছিলাম, কারণ ওকে বাদ দিয়ে মন্ত্রিসভা হতে পারে না। ও এতটাই ইনফরমেটিভ, গভর্নমেন্ট চালানোর প্রশ্নে ওর বিরাট ভূমিকা থাকবে। আবার পুরনো আরএসএস এর নেতা, পুরনো বিজেপি, এক সময় বীরভূমের বিজেপি প্রতিষ্ঠার তার ভূমিকা ছিল। দুধ কুমার মন্ডল ময়ূরেশ্বর থেকে জয়ী হয়েছেন, দুধ কুমারকেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। বীরভূম থেকে 3 জন প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করেছে, তার মধ্যে দুধ কুমার অন্যতম, তাকেও কিন্তু গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে। ফলে যদি আমরা লক্ষ্য করি
তাহলে আমরা দেখব একদিকে আরএসএস এর প্রতিনিধিত্ব, আর অন্যদিকে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসছেন বা বিভিন্ন জায়গা থেকে এসছেন, অবশ্যই জগন্নাথ চট্টোপাধ্যায় আরএসএস এরই লোক, মানে ফলে সেই জায়গা কিন্তু নিশ্চিত করবার চেষ্টা করেছে। অর্থাৎ একটা ভারসাম্য যে বিজেপি এবং আরএসএস এর আদর্শে ভাবনায় ভাবিত, মতাদর্শের চিন্তার দ্বারা প্রভাবিত এমন ব্যক্তিদেরকে যেমন জেলার মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে নির্বাচনী রাজনীতি বোঝেন, অন্য রাজনৈতিক দল থেকে এসেছেন, তৃণমূল হতে পারেন, বামে হতে পারেন, তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আরেকটা উদাহরণ দিই আপনাদের, দার্জিলিং জেলা, শঙ্কর ঘোষ নির্বাচনী রাজনীতি বোঝেন, শিলিগুড়ির মুখ। একই সাথে কিন্তু পাশের একেবারে ইমিডিয়েট পাশে মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দ দেব বর্মনকে কিন্তু ওখানে মন্ত্রিসভার স্থান দেওয়া হয়েছে। উদ্দেশ্য কিন্তু ওই একই, ক্রস চেক করে রাখা, অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স যেটাকে আমরা বলি। এইভাবে ভারসাম্য রক্ষা করা হয়েছে প্রত্যেক জেলাতে। অতিরিক্ত গুরুত্ব পেয়েছে কোন জেলা? অবশ্যই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা। সেখান থেকে 16তে 16-0 হয়েছিল, আপনারা জানেন। সেই 16-0 জেলায় কিন্তু 4 জন মন্ত্রী হয়েছেন, যেটা অনেকটাই গুরুত্বপূর্ণ। 3টে জেলা তারা মন্ত্রিসভায় স্থান পায়নি, হয়তো কোটা সিস্টেমের বাইরে গিয়ে বিজেপি ভেবেছে, তাই জেলার কোটা যেটা বাম আমলে ছিল সেই নীতি তারা গ্রহণ করেনি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার ধারণা যে শুভেন্দু অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী, যিনি জননেতা, তিনি খুব ভালো করে জানেন যে কোনো জেলাকে বাদ দেওয়া মানে খুব কঠিন। কারণ জেলার প্রতিনিধিত্ব না থাকলে জেলার কমিউনিকেশন, অর্থাৎ মন্ত্রিসভার কমিউনিকেশন জেলাতে করা খুব কঠিন হয়। দ্বিতীয় যেটা, সেটা হলো জেলার প্রতিনিধিত্ব না থাকলে মানুষের মধ্যে একটা বঞ্চনা বোধ তৈরি হয়। ফলে সেই দিক থেকে 3 জেলাতে প্রতিনিধিত্ব না থাকা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট শুভেন্দু অধিকারীর ভালো লাগার কথা নয়। কিন্তু শুভেন্দু অধিকারীর এই মন্ত্রিসভা একা শুভেন্দু অধিকারী করেছে এটা আমি বিশ্বাস করি না। এর পেছনে আপনারা জানেন ইতিমধ্যে দেরি হওয়ার পেছনে একটাই কারণ, সেটা হলো আরএসএস এর ছানবিন, তারপরে নির্বাচনী যে বোর্ড আছে সেই নির্বাচনী সেন্ট্রাল বোর্ডের কাছে গেছে, তারপরে অমিত শাহ নরেন্দ্র মোদীর ক্লিয়ারেন্স পেয়েছে এবং ফাইনালি সেই মন্ত্রিসভা আজকে শপথ নিল। ফলে অনেকগুলো স্তরের মধ্য দিয়ে এই মন্ত্রিসভা গঠন হয়েছে। শুভেন্দুর কিছু হয়তো 70% কথা শুভেন্দুর মানা হয়েছে, মুখগুলো দেখে বুঝতে পারছি। কিন্তু শুভেন্দুর কি একবার মনে হবে না যে বিমান ঘোষকে আমি ঢুকাতে পারলাম না? শুভেন্দুর কি মনে হবে না বঙ্কিম হাজরা দিনের পর দিন আমার সাথে লড়াই করেছে, আমি নদিয়ার থেকে তাকে পেলাম না? শুভেন্দুর কি মনে হবে না সত্যেনকে আমি ঢোকাতে পারলাম না? অবশ্যই মনে হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে এটা ব্যক্তি নির্ভর মন্ত্রিসভা নয়, এটা কিন্তু কালেকটিভ রেসপন্সিবিলিটির উপর ভিত্তি করে চলবে। যেখানে আরএসএস এর ভূমিকাটা যদি আমরা না বুঝতে পারি তাহলে এই মন্ত্রিসভা কিন্তু কিচ্ছু বুঝতে পারবো না। একই সাথে দুটো বিষয় মানে লোকের অনেক আগ্রহ থাকবে যে সজল ঘোষ যে মুখ, সেই সজল ঘোষকে কেন মন্ত্রিসভায় স্থান দেওয়া হলো না? আমি পরিষ্কার দর্শকদের বলতে চাই, বঙ্গ টিভি দর্শকদের জন্য, সজল ঘোষ কলকাতা কর্পোরেশনের মেয়র হবেন। কলকাতা কর্পোরেশনের মেয়র হবেন, সেই কারণেই সজল ঘোষকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলো না। তিনি কলকাতা কর্পোরেশনের নির্বাচনে মুখ হিসাবে, তিনি বিজেপির তরফ থেকে মুখ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং আমরা সবাই জানি যে ওই ছোট্ট লালবাড়িটা আসলে বড় লালবাড়ির ক্ষুদ্র সংস্কার, মিনিয়েচার অফ দ্য স্টেট গভর্নমেন্ট। রাজ্যের মন্ত্রিসভার ক্ষুদ্র সংস্করণ হলো কলকাতা কর্পোরেশন। সেই কলকাতা কর্পোরেশনের মেয়র হলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষুদ্র সংস্কার। ফলে সজল ঘোষের দুঃখের কোনো কারণ নেই এবং আশা করি দুঃখ হয়ও নি। সজল ঘোষ যে লালবাড়ির মসনদে বসবেন এবং ওর অত্যন্ত দক্ষতার সাথে সেটা পরিচালনা করবেন, আমার আগাম শুভেচ্ছা সজল ঘোষের প্রতি থাকলো। দ্বিতীয় যেটা, কারো কারো মনে হতে পারে যে রূপা গাঙ্গুলি কেন হলেন না, কারো কারো মনে হতে পারে রুদ্রনীল ঘোষের কেন হলো না। কালচারাল ফ্রন্টের লোক, পূর্ণ সময়ের মন্ত্রিসভায় স্থান দেওয়ার একটা উদ্যোগ এখানে আছে। এখনো মন্ত্রিসভাতে
আপনারা জানেন তিনজনকে অন্তর্ভুক্ত করার সুযোগ এখনো আছে, কিন্তু আমি বলছি না যে তার সেই সুযোগ রুদ্রনীলের প্রতি আসবে বা রূপা গাঙ্গুলির প্রতি আসবে, কিন্তু রূপা এবং রুদ্রনীলকে বেসিক্যালি কালচারাল ফান্ডে স্বাধীনভাবে কাজ করবার জন্যই কিন্তু ছাড়া হয়েছে। অর্থাৎ স্বাধীনভাবে রুদ্রনীল ঘোষ এবং রূপা গাঙ্গুলি, যা বাকি যারা নির্বাচিত হয়েছেন পাপিয়া অধিকারী, ইনারা কালচারাল ফান্ড সামলাবেন স্বাধীনভাবে। সেই জায়গা থেকেই কিন্তু বিজেপি মন্ত্রিসভায় তাদেরকে স্থান দিতে পারেনি। সব মিলে আমি বলবো আবারও যে আমাদের রাজ্যে ব্রাহ্মণ্যবাদের বাইরে গিয়ে এই মন্ত্রিসভা তৈরি হয়েছে। দ্বিতীয় হলো কলকাতা সেন্ট্রিক, মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভাটা কার্যত কলকাতা সেন্ট্রিক করে ফেলেছিলেন। তৃতীয় যেটা, সেটা হলো বছরকে বছর উত্তরবঙ্গ বঞ্চিত ছিল, বঞ্চিত উত্তরবঙ্গ এখানে গুরুত্ব পেয়েছে। বছরকে বছর জঙ্গলমহল বঞ্চিত ছিল, এই মন্ত্রিসভায় জঙ্গলমহলের প্রতিনিধিত্ব অনেক বাড়িয়েছে। বছরকে বছর আদিবাসী এমনকি তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষের বা ওবিসি সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব ছিল না, চ্যাটার্জি ব্যানার্জিদের দ্বারা প্রভাবিত ছিল মন্ত্রিসভা, সেখান থেকে বিজেপি আমাদের মুক্তি দিয়েছে। এবং সবশেষে আমি যেটা বলবো যে রাজনৈতিক ভারসাম্যের জায়গা, অর্থাৎ পুরনো আরএসএস এবং নতুন ভাবে যারা দলে গত 4-5 বছরের মধ্যে এসছে, তাদের মন্ত্রিসভায় নিয়ে একটা ব্যালেন্স তৈরি করবার চেষ্টা করেছে বিজেপি।